ওয়েলকাম টু আর.জে. সেলিম ট্রু হরার, যেখানে প্রতিটি গল্পের শেষে অপেক্ষা করে অন্ধকার। আমি আর.জে. সেলিম, আর আজকের গল্পটা শুনলে হয়তো আজ রাতে আর একা ঘুমাতে পারবেন না। আজকের কাহিনী কোনো নির্জন বাড়ির নয়, বরং আমাদের খুব পরিচিত একটি ট্রেনের। তবে মনে রাখবেন, সব ট্রেন গন্তব্যে পৌঁছানোর জন্য চলে না, কিছু ট্রেন চলে আত্মা স্বীকার করার জন্য। মূল কাহিনী। আকাশ পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অফিস শেষ করে ফিরতে ফিরতে সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল। ঘড়িতে তখন রাত 2টো। শিয়ালদহ স্টেশনে যখন সে পৌঁছাল, দেখল চারপাশ একদম জনমানবহীন। কুয়াশায় ঢাকা স্টেশনের হলুদ আলোগুলো যেন কোনো মৃত মানুষের চোখের মতো ফ্যাকাশে হয়ে জ্বলছে। হঠাৎ মাইকে একটি যান্ত্রিক এবং শীতল ঘোষণা শোনা গেল। পরবর্তী স্পেশাল ট্রেন 0 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আকাশ অবাক হল, এই স্টেশনে তো 0 নম্বর প্ল্যাটফর্ম নেই। কিন্তু সে দেখল একদম বাম পাশের একটি অন্ধকার সুড়ঙ্গ থেকে একটি কুচকুচে কালো রঙের পুরনো আমলের স্টিম ইঞ্জিন ধীর গতিতে এগিয়ে আসছে। ট্রেনটি থেকে কোনো শব্দ বেরোচ্ছে না, যেন সেটি বাতাসের ওপর দিয়ে ভেসে আসছে। কৌতূহলী হয়ে আকাশ ট্রেনটিতে উঠে পড়ল। ট্রেনের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা। সিটগুলো সব লাল মখমলের, কিন্তু সেগুলোতে ধুলোর আস্তরণ। পুরো কামরায় সে একা। হঠাৎ ট্রেনের দরজাগুলো নিজে নিজেই বন্ধ হয়ে গেল এবং ট্রেনটি তীব্র গতিতে চলতে শুরু করল। আকাশ জানালার বাইরে তাকালো, কিন্তু বাইরে কোনো গাছপালা বা আলো নেই, শুধু ঘন অন্ধকার। সে ভাবল পরের কামরায় গিয়ে দেখবে কেউ আছে কিনা। সে যখন কামরার দরজা ঠেলে পরের কামরায় ঢুকল, তার হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো। সেখানে সার সার মানুষ বসে আছে, কিন্তু সবার মাথা নিচু করা। তাদের পরনের পোশাকগুলো ছিঁড়ে ঝুলে আছে। আকাশ একজনকে ডেকে বলল, ভাই, এই ট্রেনটা কোথায় যাচ্ছে? লোকটি ধীরে ধীরে মাথা তুলল। আকাশের চিৎকার গলার ভেতরেই আটকে গেল। লোকটির কোনো মুখ নেই, চামড়া দিয়ে চোখ, নাক, মুখ সব ঢাকা। কেবল কপাল থেকে চুলিয়ে চুইয়ে রক্ত পড়ছে। একে একে কামরার সব যাত্রী মাথা তুলল। কারো চোয়াল ঝুলে পড়েছে, কারো চোখের জায়গায় কেবল 2টো অন্ধকার গর্ত। হঠাৎ ট্রেনের লাইটগুলো দপদপ করতে শুরু করল। কানে এলো এক বিকট অট্টহাসি। ট্রেনের টিটিই এগিয়ে আসছে। তার পরনে ছিল ব্রিটিশ আমলের কোট, কিন্তু তার শরীর থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। সে আকাশের দিকে একটি পুরনো টিকিট এগিয়ে দিয়ে বলল, তোমার গন্তব্য এসে গেছে। আকাশ জানালার বাইরে তাকিয়ে দেখল ট্রেনটি একটি স্টেশনে থামছে। স্টেশনের বোর্ডে বড় বড় অক্ষরে রক্ত দিয়ে লেখা, নরকপুর। সেখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাজার হাজার ছায়ামূর্তি, যাদের সবার হাতে একটি করে ধারালো কাটারি। ট্রেনের মেঝের কাঠ ফেটে গিয়ে নিচ থেকে পচা হাত বেরিয়ে এসে আকাশের পা জড়িয়ে ধরল। সে বুঝতে পারল এই ট্রেনটি আসলে কোনো যাতায়াতের মাধ্যম নয়, এটি একটি চলমান কবরস্থান। যারা ভুল করে এই ট্রেনে ওঠে, তাদের শরীরের চামড়া দিয়ে তৈরি করা হয় ট্রেনের নতুন সিট। আকাশ তার পকেট থেকে ফোন বের করে তার স্ত্রীকে ফোন করার চেষ্টা করল, কিন্তু ফোনের স্ক্রিনে কেবল একটি ছবি ভেসে উঠল, আকাশের নিজের লাশের ছবি, যা রেল লাইনের ধারে পড়ে আছে। সে বুঝতে পারল সে আসলে আগেই মারা গেছে, আর এই ট্রেনটি তাকে নিতে এসেছে। নরকপুর স্টেশনে ট্রেনটি যখন থামল, তখন চারপাশের নীরবতা যেন কানে তালা লাগিয়ে দেওয়ার মতো। আকাশ দেখল ট্রেনের সেই মুখহীন যাত্রীরা একে একে উঠে দাঁড়াচ্ছে। তাদের নড়াছড়া মানুষের মতো নয়, যেন কোনো যান্ত্রিক পুতুলকে সুতো দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আকাশ কামরার দরজার দিকে দৌড়াতে চাইল, কিন্তু দেখল সেই পচা মাংসের গন্ধওয়ালা টিটিই তার পথ আঁকলে দাঁড়িয়ে আছে। টিটিইর গায়ের চামা এখন গলে গলে নিচে পড়ছে, আর তার ভেতর থেকে বেরিয়ে আসছে কুচকুচে কালো রঙের কয়েকটা পোকা। টিটিই তার খসখসে গলায় বলল, টিকিট ছাড়াই স্টেশন থেকে কেউ বের হতে পারে না আকাশ, আর তোমার টিকিটের দাম এখনো মেটানো হয়নি। আকাশ আর্তনাদ করে উঠল, আমি কোনো টিকিট কাটিনি, আমি ভুল করে এই ট্রেনে উঠেছি, আমাকে যেতে দিন। টিটিই এক বীভৎস হাসি হাসল। তার দাঁতগুলো ধারালো কুকুরের দাঁতের মতো লম্বা হয়ে বের হয়ে এলো। সে বলল, এই ট্রেনে উঠতে টাকা লাগে না, লাগে শরীরের কোনো একটা অংশ, কারো চোখ, কারো আঙুল, আবার কারো হৃৎপিণ্ড। তোমার কাছে কি আছে? আকাশ নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পাশের জানালার কাঁচ ভাঙার চেষ্টা করল,
কিন্তু কাঁচটা সাধারণ নয়। আঘাত করতেই জানালার ওপাশ থেকে মানুষের কান্নার শব্দ শোনা গেল, যেন কাঁচের ভেতরেও কোনো আত্মা বন্দী হয়ে আছে। হঠাৎ ট্রেনের লাইটগুলো নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে আকাশ অনুভব করল তার পিঠে কেউ একজন নখ দিয়ে আঁচড় কাটছে। সে টর্চ জ্বালানোর চেষ্টা করল, কিন্তু তার ফোনটা এখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ফোনের আলো এসে যা দেখল তাতে তার কলিজা শুকিয়ে গেল। কামরার ছাদে হাজার হাজার কাটা মুন্ডু ঝুলে আছে, আর তারা সবাই একযোগে আকাশের দিকে তাকিয়ে জিভ বের করছে। তাদের মুখ থেকে টপ টপ করে লাল রঙের লালা পড়ছে আকাশের গায়ের উপর। ঠিক সেই সময় ট্রেনের বাঁশি বেজে উঠল, কিন্তু সেই শব্দ কোনো ইঞ্জিনের নয়। মনে হলো হাজার হাজার মানুষ একসঙ্গে যন্ত্রণায় চিৎকার করে উঠল। ট্রেনটি আবার চলতে শুরু করলো, তবে এবার ট্রেনটি লাইনের ওপর দিয়ে নয়, মনে হচ্ছে কোনো অতল গহ্বরের দিকে পড়ে যাচ্ছে। আকাশ টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। মেঝের কার্পেটটা ধীরে ধীরে ভিজে উঠছে। আকাশ হাত দিয়ে দেখল ওটা পানি নয়, টাটকা রক্ত। মেঝে থেকে সেই রক্ত উপচে তার হাঁটু পর্যন্ত চলে এলো। টিটি আবার এগিয়ে এলো। এবার তার হাতে একটি বড় লোহার সাঁড়াশি। সে আকাশের দিকে তাকিয়ে বলল, তোমার কথা বলার শক্তিটা খুব বেশি। আমাদের এই স্তব্ধ ট্রেনে এত শোরগোল চলে না, তাই তোমার জিভটা আমাকে দিয়ে দাও। আকাশ পেছাতে পেছাতে কামরার একদম শেষ প্রান্তে চলে এলো। সেখানে দেখলো একটি ছোট্ট আয়না। আয়নার দিকে তাকাতেই আকাশ দেখলো তার নিজের প্রতিবিম্ব নেই। আয়নার ভেতরে তার জায়গায় দাঁড়িয়ে আছে সেই মুখহীন যাত্রীটি। আকাশ বুঝতে পারল যত সময় যাচ্ছে সে নিজেও এই ট্রেনের একজন চিরস্থায়ী প্রেতাত্মায় পরিণত হচ্ছে। তার হাত পায়ের নখগুলো নীল হয়ে খসে পড়ছে। হঠাৎ কামরার কোণ থেকে একজন বৃদ্ধা যাত্রী, যার মুখটা অর্ধেকটা পোড়া, সে ফিসফিস করে বলল, শিকলটা টান, ট্রেনের মাঝখানের ওই লাল শিকলটা টান। ওটা লোহা নয়, ওটা এই ট্রেনের শিরা। ওটা ছিঁড়তে পারলে হয়তো তুই মুক্তি পাবি। আকাশ মরিয়া হয়ে দেয়ালের সেই লাল শিকলটার দিকে হাত বাড়ালো, কিন্তু শিকলটা স্পর্শ করতেই সে শিউরে উঠল। ওটা কোনো ধাতু নয়, ওটা একদলা কাঁচা মাংস আর রগ দিয়ে তৈরি। আকাশের হাতে তখন সেই কাঁচা মাংসের মতো লাল শিকলটা। স্পর্শ করার সাথে সাথে ওটা ধক ধক করে স্পন্দিত হতে লাগলো, যেন পুরো ট্রেনের প্রাণ ভোমরা ওই একটা শিরার ভেতরেই আটকে আছে। টিটির সেই পচা শরীরটা এখন দ্রুত বদলে যাচ্ছে। তার গায়ের হাড়গুলো মটমট করে ভেঙে চামড়া চিরে বেরিয়ে আসছে। সে এক ভয়ঙ্কর দানবের রূপ নিয়ে আকাশের দিকে লাফ দিল। ওটা ছবি না, ওটা এই ট্রেনের হৃৎপিণ্ড। দানবটার চিৎকার ট্রেনের কামরা ফাটিয়ে দিচ্ছিল। আকাশ আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে তার শরীরের সর্বশক্তি দিয়ে সেই মাংসের শিরাটা টেনে ধরল। সাথে সাথে পুরো ট্রেন জুড়ে এক অমানবিক আর্তনাদ ছড়িয়ে পড়ল। ট্রেনের দেয়ালগুলো থেকে রক্ত ফিনকি দিয়ে বের হতে লাগলো। আকাশ দেখল শিকলটা টানার সাথে সাথে তার নিজের হাতের তালু থেকেও রক্ত ঝরছে। মনে হচ্ছে যেন শিকলটা তার নিজের শরীরেরই কোনো অংশ। এক হ্যাচকা টানে শিকলটা ছিঁড়ে আসতেই ট্রেনের চাকাগুলো বিকট শব্দ করে থেমে গেল। ঘর্ষণের ফলে ট্রেনের নিচে আগুনের ফুলকি নয়, বরং নীল রঙের ধোঁয়া বের হতে লাগলো। কামরার ভেতরে থাকা সেই মুখহীন যাত্রীরা সবাই ধুলোর মতো মিশে যেতে শুরু করল। আকাশ ছিটকে পড়ল ট্রেনের মেঝেতে। সে অনুভব করল ট্রেনটি আর চলছে না, কিন্তু চারপাশটা ঘন কুয়াশায় ছেয়ে গেছে। সে হামাগুড়ি দিয়ে কামরার খোলা দরজার কাছে গেল। বাইরে কোনো প্ল্যাটফর্ম নেই। সেখানে কেবল একটি মাইলের পর মাইল বিস্তৃত কবরস্থান। প্রতিটি কবরের ওপর একটি করে মোমবাতি জ্বলছে, আর সেই আলোয় দেখা যাচ্ছে মোমবাতিগুলো আসলে মানুষের আঙুল দিয়ে তৈরি। টিটির সেই দানবীয় শরীরটা এখন ট্রেনের মেঝের সাথে মিশে যাচ্ছে। সে শেষবারের মতো আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুই পালিয়ে যাবি কোথায় আকাশ? এই ট্রেনের টিকিট তো তোর কবজিতেই লেখা আছে। আকাশ নিজের কবজির দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। তার চামড়ার ওপর নীল শিরা দিয়ে ট্রেনের সেই 0 নম্বর প্ল্যাটফর্মের প্রতীকটি ফুটে উঠেছে। সে কোনো দিকে না তাকিয়ে সেই অন্ধকার কবরস্থানের ওপর দিয়ে দৌড়াতে শুরু করল। পেছনে ট্রেনের সেই ভয়ঙ্কর বাঁশিটি বেজে উঠল শেষবারের মতো। দৌড়াতে দৌড়াতে আকাশ দেখল সামনে একটি আলোর বিন্দু। সে সেই আলোর দিকে ঝাঁপ দিল। হঠাৎ এক প্রচণ্ড ঝটকায় আকাশের চোখ খুলে গেল। সে দেখল সে শিয়ালদহ স্টেশনের সেই হারানো প্রাপ্তি অফিসের একটি পুরনো বেঞ্চে শুয়ে আছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। রেলওয়ে পুলিশের একজন কনস্টেবল তাকে ধাক্কা দিয়ে জাগাচ্ছে। এই যে মশাই, এখানে ঘুমাচ্ছেন কেন? ট্রেন তো সব চলে গেছে। আকাশ হাঁপাতে হাঁপাতে উঠে বসল। তার সারা শরীর ঘামে ভেজা। তার মানে কি সবটাই স্বপ্ন ছিল? সে কি ট্রেনের প্রতীক্ষায় বসে থেকে ঘুমিয়ে পড়েছিল? সে স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের ব্যাগটা তুলে নিল। কিন্তু যখন সে স্টেশন থেকে বের হতে যাবে, তখন তার নজরে পড়ল স্টেশনের সেই বড় ঘড়িটার দিকে। ঘড়ির কাঁটা দুটো উল্টো দিকে ঘুরছে, আর ঠিক তখনই তার পকেটে থাকা ফোনের ভাইব্রেশন হলো।
সে ফোন বের করে দেখল একটি মেসেজ এসেছে। কোনো নম্বর নেই, প্রেরকের জায়গায় লেখা প্ল্যাটফর্ম নম্বর 0। মেসেজটি খুলতেই আকাশের হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম হলো। তাতে লেখা, তোমার ব্যাগটা একবার চেক করো, টিটি তার পাওনা আদায় না করে কাউকে ছাড়ে না। আকাশ কাঁপতে কাঁপতে তার ব্যাগের চেন খুলল। ব্যাগের ভেতরে কোনো ল্যাপটপ বা ফাইল নেই, সেখানে রাখা আছে একটি কাটা মানুষের হাত, যার কবজিতে ঠিক আকাশের মতো একটি ঘড়ি বাঁধা, আর সেই হাতের তালুতে একটি পুরনো ট্রেনের টিকিট রাখা, যাতে লেখা, যাত্রা শুরু রাত 2টা, গন্তব্য অনন্তকাল। আকাশ নিজের হাতের দিকে তাকালো। তার কবজির সেই ঘড়িটা আর নেই, সেখানে কেবল একটি গভীর কাটা দাগ, যেন কেউ অস্ত্রোচার করে তার কবজি থেকে হাতটা কেটে নিয়েছে। সে ব্যথার অনুভূতি পেল না, কারণ সে আয়নায় তাকিয়ে দেখল তার নিজের কোনো প্রতিবিম্ব নেই। সে তখনও ওই ট্রেনেরই কামরায় বসে আছে, আর এখনকার এই জগৎটা কেবল এক মায়া। আকাশ যখন বুঝল সে আসলে স্টেশনে নেই, বরং এখনও সেই অভিশপ্ত ট্রেনের মায়ার ভেতরেই আটকে আছে, তখন তার চারপাশের দৃশ্যপট আবার বদলে যেতে শুরু করল। ভোরের সেই স্নিগ্ধ আলো মুহূর্তের মধ্যে রক্তাভ গোধূলিতে পরিণত হল। শিয়ালদহ স্টেশনের সেই পরিচিত দেয়ালগুলো গলতে শুরু করল, ঠিক যেন মোমের তৈরি কোনো ঘর। আকাশ দেখল তার কবজি থেকে বিচ্ছিন্ন সেই হাতটি ব্যাগের ভেতর থেকে নিজে নিজেই নড়ে উঠছে। হাতটি ব্যাগ থেকে বেরিয়ে মেঝের ওপর দিয়ে মাকড়সার মতো হেঁটে গিয়ে আবার সেই 0 নম্বর প্ল্যাটফর্মের লাইনের দিকে চলে গেল। আকাশ চাইলেও নিজের পা দুটোকে থামাতে পারল না। তার শরীর যেন এক অদৃশ্য সুতোর টানে সেই হাতের পিছু পিছু হাঁটতে লাগল। হঠাৎ আকাশের কানে এলো এক বিকট যান্ত্রিক শব্দ। অন্ধকার সুড়ঙ্গ থেকে সেই কালো ইঞ্জিনটি আবার বেরিয়ে আসছে। তবে এবার ইঞ্জিনটি আর একা নয়, ইঞ্জিনের সামনে বাধা রয়েছে শত শত মানুষের কঙ্কাল, যারা যন্ত্রণায় চিৎকার করছে। ট্রেনের চাকাগুলো যখন লাইনের উপর দিয়ে ঘষতে যাচ্ছে, তখন আগুনের বদলে মানুষের হাড়ের গুঁড়ো চারদিকে ছড়িয়ে পড়ছে। ট্রেনটি যখন আকাশের সামনে এসে থামল, তখন কামরার দরজাটা খুলে গেল। ভেতরে কোনো যাত্রী নেই, নেই সেই টিটি। কামরাটি এখন আয়নায় ঠাসা। আকাশ ভেতরে পা রাখতেই দেখল হাজার হাজার আয়নায় তার হাজার হাজার প্রতিচ্ছবি, কিন্তু কোনো প্রতিচ্ছবি তার কথা শুনছে না। আয়নার ভেতরে থাকা আকাশগুলো কেউ কাঁদছে, কেউ নিজের গলা নিজে টিপে ধরছে, আবার কেউ পৈশাচিক উল্লাসে হাসছে। হঠাৎ ট্রেনের ভেতরে সেই যান্ত্রিক মাইকটি আবার বেজে উঠল। তবে এবার আর কোনো স্টেশনের নাম নয়, ভেসে এলো আকাশের নিজের গলার আওয়াজ। পরবর্তী যাত্রী আকাশ, তার সময় শেষ। আকাশ দেখল আয়নাগুলো থেকে একটি করে হাত বেরিয়ে এসে তাকে ট্রেনের মাঝখানের সেই লাল মেঝের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মেঝের সেই রক্ত এখন টকবক করে ফুটছে। ঠিক তখনই ট্রেনের শেষ প্রান্তে সে দেখতে পেল একটি প্রাচীন ডায়েরি রাখা আছে। সেই ডায়েরির মলাটটি মানুষের চামড়া দিয়ে তৈরি। আকাশ বুঝতে পারল এই ট্রেনটি একটি অভিশপ্ত যন্ত্র, যা মানুষের স্মৃতি আর সত্তা খেয়ে বেঁচে থাকে। সে মরিয়া হয়ে ডায়েরিটা হাতে নিল। ডায়েরির প্রথম পাতায় লেখা, এই ট্রেনের চালক কে? আকাশ পাতা উল্টাতেই শিউরে উঠল। ডায়েরির পাতায় পাতায় আঁকা আছে এই ট্রেনের আগের সব যাত্রীদের ছবি, আর একদম শেষ পাতায় গিয়ে এসে দেখল একটি শূন্য জায়গা, সেখানে লেখা, পরবর্তী চালকের নাম এখানে লিখুন। আকাশ দেখল টিটিইর সেই লোহার সাঁড়াশিটা তার দিকে উড়ে আসছে। সে বুঝতে পারল এই অভিশাপ থেকে মুক্তির কোনো পথ নেই। হয় তাকে এই ট্রেনের চিরস্থায়ী যাত্রী হতে হবে, নয়তো হতে হবে এর নতুন চালক। সে তার নিজের রক্ত দিয়ে ডায়েরির শেষ পাতায় নিজের নাম লিখে দিল। সাথে সাথে ট্রেনের ভেতরে থাকা সব আয়না একযোগে চুরমার হয়ে ভেঙে পড়ল। সেই বিভৎস টিটি আর কাটা মুন্ডুগুলো এখন আকাশের সামনে নতজানু হয়ে বসল। আকাশের শরীর ধীরে ধীরে ধোঁয়ার মতো কালো হয়ে গেল। তার চোখ দুটো হয়ে উঠল সেই ট্রেনের হেডলাইটের মতো উজ্জ্বল এবং ভয়ঙ্কর। এখন আকাশ আর কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার নয়, সে এখন প্ল্যাটফর্ম নম্বর 0-এর নতুন নিয়ন্ত্রক। গভীর রাতে শিয়ালদহ স্টেশনের সেই নির্জন সুড়ঙ্গে এখন যে কালো ট্রেনটি এসে দাঁড়ায়, তার চালকের আসনে বসে থাকে আকাশ। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে পরবর্তী সেই দুর্ভাগা যাত্রীর দিকে, যে ভুল করে এই অন্ধকার প্ল্যাটফর্মে পা রাখবে। আকাশ এখন আর মানুষ নয়, সে এখন এই ছায়া ট্রেনের সর্বেসর্বা। ইঞ্জিনের চালকের আসনে বসে সে যখন কয়লার বদলে মানুষের হাড় আর শুকনো স্মৃতি আগুনের চুল্লিতে ছুঁড়ে মারছে, তখন পুরো ট্রেনটি এক অশুভ শক্তিতে গর্জন করে উঠছে।
ট্রেনের প্রতিটি কামরা এখন আকাশের চেতনার সাথে মিশে গেছে। সে অনুভব করতে পারছে ট্রেনের দেয়ালে দেয়ালে আটকে থাকা প্রতিটি আত্মার আর্তনাদ। কিন্তু আকাশের ভেতরে থাকা মানবিক সত্তার শেষ বিন্দুটি তখনও ছটফট করছিল। সে বুঝতে পারল এই ট্রেনের চালক হওয়া মানে কেবল শাসন করা নয়, বরং অনন্তকাল ধরে ক্ষুধার্ত থাকা। এই ট্রেনের ক্ষুধা মেটাতে তাকে প্রতি রাতে নতুন নতুন প্রাণ সংগ্রহ করতে হবে। হঠাৎ ট্রেনটি একটি খুব চেনা স্টেশনের সামনে এসে থামল। আকাশের বুকটা কেঁপে উঠল। এটি তার নিজের পাড়ার স্টেশন। কুয়াশার ভেতর দিয়ে সে দেখল প্ল্যাটফর্মে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে সেই শাড়ি যা আকাশ তাকে গত বিবাহ বার্ষিকীতে উপহার দিয়েছিল। ওটি আকাশের স্ত্রী প্রিয়ন্তী। প্রিয়ন্তী কাঁদছে, তার হাতে আকাশের একটি ছবি। সে প্রতিদিন এই শেষ ট্রেনের আশায় এখানে এসে দাঁড়ায়, যদি আকাশ ঘিরে আসে। আকাশের ইচ্ছা হলো ট্রেন থেকে নেমে প্রিয়ন্তীকে জড়িয়ে ধরতে, কিন্তু সে যখনই দরজার কাছে গেল তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। সে এখন আর ছায়ার জগৎ থেকে আলোতে ফিরতে পারবে না। টিটির সেই অশরীরী আত্মাটি আকাশের কানের কাছে এসে ফিসফিস করে বলল, ওকে ভেতরে নিয়ে এসো আকাশ, তোমার নিঃসঙ্গতা দূর হবে। ওকেও এই ট্রেনের অংশ করে নাও। আকাশের পৈশাচিক হাত দুটো নিজে থেকেই ট্রেনের দরজা খুলে দিল। প্রিয়ন্তী কুয়াশার ভেতর দিয়ে সেই শব্দহীন কালো ট্রেনটি দেখতে পেল। সে ভাবল হয়তো এটাই সেই স্পেশাল ট্রেন যাতে তার স্বামী ফিরে আসবে। সে ধীর পায়ে ট্রেনের দিকে এগোতে লাগল। আকাশ চিৎকার করে বলতে চাইল, প্রিয়ন্তী, ভেতরে আসো না, পালিয়ে যাও। কিন্তু তার মুখ দিয়ে বের হলো কেবল ট্রেনের সেই ভয়ঙ্কর এবং কর্কশ বাঁশির শব্দ। প্রিয়ন্তী যখন ট্রেনের পাদানিতে পা রাখতে যাবে, ঠিক সেই মুহূর্তে আকাশ এক অভাবনীয় কাজ করল। সে তার নিজের হাতের সেই রক্তমাখা ডায়েরিটা, যাতে সে নিজের নাম লিখে চালক হয়েছিল, সেটা আগুনের চুল্লিতে ছুঁড়ে ফেলে দিল। মুহূর্তের মধ্যে পুরো ট্রেনটি যন্ত্রণায় কেঁপে উঠল। ডায়েরিটি পুড়ে ছাই হওয়ার সাথে সাথে ট্রেনের মায়া ছিনে যেতে লাগল। প্রিয়ন্তী এক প্রচণ্ড ধাক্কায় প্ল্যাটফর্মে ছিটকে পড়ল। সে দেখল তার সামনে কোনো ট্রেন নেই, কেবল শূন্য রেল লাইন আর ঝোড়ো বাতাস। ট্রেনের ভেতরে আকাশ তখন ছাই হয়ে যাচ্ছে, তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত শান্তি। সে প্রিয়ন্তীকে বাঁচাতে পেরেছে। ট্রেনটি যখন অদৃশ্য হওয়ার শেষ মুহূর্তে আকাশ দেখল প্রিয়ন্তী মাটির উপর পড়ে থাকা একটি পুরনো টিকিট খুঁজে পেয়েছে। সেই টিকিটে রক্ত দিয়ে লেখা, আমি তোমাকে ভালোবাসি, ভালো থেকো। পরদিন সকালে রেল লাইনের ধারে একটি পুরনো স্টিম ইঞ্জিনের ধ্বংসাবশেষ পাওয়া যায়, যা সেখানে কয়েক দশক ধরে পড়েছিল। পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে একটি মানুষের কবজি ঘড়ি পায়, যা ঠিক আকাশের নিখোঁজ হওয়ার রাতে পড়া ঘড়িটির মতো। কিন্তু আকাশকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। নিঝুম রাতে আজও সেই স্টেশনের আশেপাশে যারা হাঁটেন, তারা নাকি মাঝে মধ্যে এক অদৃশ্য ট্রেনের ছিকছিক শব্দ শুনতে পান। কিন্তু সেই ট্রেন আর কখনো কোনো প্ল্যাটফর্মে থামে না। সে কেবল বাতাসের মতো বয়ে চলে, এক গন্তব্যহীন পথে। আকাশের আত্মত্যাগের পর কেটে গেছে দীর্ঘ 1 বছর। প্রিয়ন্তী এখন সেই শহর ছেড়ে অনেক দূরে এক নির্জন পাহাড়ি এলাকায় একা থাকে, কিন্তু শান্তি তার কপালে নেই। প্রতি রাতে তার কানে ভেসে আসে এক অশরীরী ট্রেনের ঝিকঝিক শব্দ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রতিদিন সকালে সে তার বালিশের নিচে একটি করে কয়লার টুকরো খুঁজে পায়, যেন কেউ নিঃশব্দে রাতের অন্ধকারে তার ঘরে এসে এগুলো রেখে যাচ্ছে। সেদিন ছিল এক দুর্যোগপূর্ণ অমাবস্যার রাত। পাহাড়ের ওপর দিয়ে বিজলি চমকাচ্ছে। প্রিয়ন্তী তার ঘরের জানালা বন্ধ করতে গিয়ে দেখল, দূরে পাহাড়ের খাঁজে যে পুরনো পরিত্যক্ত রেল লাইনটা কয়েক দশক আগে বন্ধ হয়ে গিয়েছিল, সেখানে একজোড়া তীব্র আলো জ্বলছে। হেডলাইটের সেই আলো যেন দুটো আগুনের গোলার মতো তার দিকে তাকিয়ে আছে। প্রিয়ন্তীর বুকটা ধক করে উঠল। সে ভাবল, তবে কি আকাশ আবার ফিরে এসেছে, নাকি সেই অভিশাপ এখনও তাকে তাড়া করে বেড়াচ্ছে? অজানা এক আকর্ষণে প্রিয়ন্তী ঘর থেকে বেরিয়ে এলো। বৃষ্টির ঝাপটা আর তীব্র বাতাসের তোয়াক্কা না করে সে সেই পরিত্যক্ত রেল লাইনের দিকে হাঁটতে লাগল। সেখানে পৌঁছাতেই সে দেখল, কোনো আস্ত ট্রেন নয়,
বরং আগুনের শিখায় তৈরি একটি ট্রেনের অবয়ব রেল লাইনের উপর স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ইঞ্জিন থেকে ধোঁয়ার বদলে বের হচ্ছে মানুষের আর্তনাদ। ইঞ্জিনের চালকের জায়গায় কেউ বসে নেই, কিন্তু একটি ছায়ামূর্তি ট্রেনের দরজায় দাঁড়িয়ে আছে। প্রিয়ন্তী কাছে যেতেই দেখল ওটা আকাশ নয়, ওটা সেই টিটিই, যার শরীর এখন কেবল পোড়া মাংস আর হাড়ের এক বীভৎস সংমিশ্রণ। টিটিই এক পৈশাচিক হাসি হাসল, তার ভাঙা গলায় বলল, আকাশ ভেবেছিল নিজেকে পুড়িয়ে দিয়ে সে এই চক্র থামিয়ে দেবে, কিন্তু সে জানে না যে নিঝুমপুরের এই আগুন কখনো নেভে না। আকাশ এখন এই ট্রেনের ইঞ্জিনের ভেতর কয়লা হয়ে জ্বলছে। প্রতি রাতে তার আর্তনাদই এই ট্রেনকে শক্তি দেয়। প্রিয়ন্তী চিৎকার করে উঠল, না, এটা হতে পারে না, ওকে ছেড়ে দাও। টিটি একটি পুরনো রক্তমাখা ডায়েরি এগিয়ে দিল। ওটি সেই ডায়েরি যা আকাশ পুড়িয়ে ফেলেছিল বলে ভেবেছিল, কিন্তু ডায়েরিটা এখন অর্ধেকের বেশি পোড়া, আর তার পাতায় পাতায় আগুনের অক্ষরে নতুন কিছু নাম লেখা হচ্ছে। যদি তোমার আকাশকে মুক্তি দিতে চাও প্রিয়ন্তী, তবে তোমাকে এই ডায়েরিতে আরেকটি নাম লিখতে হবে। একজনের মুক্তির বদলে আরেকজনের বন্দিত্ব। এটাই এই ট্রেনের নিয়ম। প্রিয়ন্তী ডায়েরিটা হাতে নিল। সে দেখল ডায়েরির পাতায় তার নিজের নামটা ধীরে ধীরে ফুটে উঠছে, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করল ডায়েরির শেষ পাতায় আকাশের হাতের লেখায় একটি ছোট নোট লেখা রয়েছে, যা সাধারণ চোখে দেখা যায় না। তাতে লেখা, বিশ্বাস করো না, ওটা মায়া। প্রিয়ন্তী বুঝতে পারল টিটি তাকে প্রলুব্ধ করে এই ট্রেনের পরবর্তী শিকারে পরিণত করতে চাইছে। আকাশ আসলে কয়লা হয়নি, বরং সে এই ট্রেনের শক্তির উৎসকে ধ্বংস করার জন্য ভেতরে কোথাও লুকিয়ে আছে। প্রিয়ন্তী ডায়েরিটা পাহাড়ের খাদে ছুঁড়ে ফেলে দিল। সাথে সাথে ট্রেনের সেই আগুনের অবয়বটা কাঁপতে শুরু করল। ট্রেনের ভেতর থেকে এক জোড়া হাত বেরিয়ে এসে টিটিইর গলা চেপে ধরল। প্রিয়ন্তী চিনতে পারল ওটা আকাশের হাত। আকাশের অশরীরী কণ্ঠস্বর বাতাসের সাথে মিশে ভেসে এলো, প্রিয়ন্তী, এখান থেকে পালাও। আমি এই ট্রেনের সাথে নিজেকে চিরতরে বিলীন করে দিচ্ছি, আর কখনো ফিরে তাকাবে না। এক প্রচণ্ড শব্দে পুরো পাহাড়টা কেঁপে উঠল। পাহাড়ের ধসে সেই পরিত্যক্ত রেল লাইন আর ট্রেনের ভস্মাবশেষ চিরতরে মাটির নিচে চাপা পড়ে গেল। পাহাড়ের সেই ধসের ঘটনার পর কেটে গেছে আরও কয়েকটা বছর। মানুষ ভুলেই গেছে আকাশ বা সেই অভিশপ্ত ট্রেনের কথা। কিন্তু কিছু কিছু অভিশাপ মানুষের স্মৃতি থেকে মুছে গেলেও মাটির বুক থেকে মুছে যায় না। শহরের এক পুরনো বস্তিতে বাস করে 10 বছরের একটি ছেলে, নাম তার নীল। নীলের বাবা নিখোঁজ হয়েছিল তার জন্মের ঠিক পরেই। তার বাবা আর কেউ নয়, স্বয়ং আকাশ। নীল জানে না তার বাবার সাথে কি ঘটেছিল, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত রোগ আছে। সে মাঝরাতে ঘুমের ঘোরে রেল লাইনের ঝিকঝিক শব্দ করে ওঠে এবং তার শরীর থেকে আগুনের মতো উত্তাপ বের হয়। একদিন নীল এক পুরনো ট্রাঙ্কের ভেতর একটি মরিচা ধরা চাবি আর একটি ছোট্ট খেলনা ট্রেনের ইঞ্জিন খুঁজে পায়। খেলনাটি হাতে নেওয়ার সাথে সাথে নীলের চোখ দুটো নীল হয়ে জ্বলে ওঠে। সে বিড়বিড় করে বলতে থাকে, বাবা ডাকছে, বাবা অন্ধকার সুরঙ্গে আটকা পড়ে আছে। নীলের মা প্রিয়ন্তী তখন ঘরে ছিল না। নীল সেই চাবিটা নিয়ে সোজা চলে এলো শহরের সেই পুরনো পরিত্যক্ত স্টেশনে, যেখানে এক সময় 0 নম্বর প্ল্যাটফর্মের অস্তিত্ব ছিল। স্টেশনের সেই জায়গাটা এখন উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, কিন্তু নীল যখন পাঁচিলের সামনে দাঁড়ালো, ইটের দেয়ালগুলো যেন তরল হয়ে পথ করে দিল। ভেতরে পা রাখতেই নীল দেখল স্টেশনটি ধ্বংসস্তূপ নয়, বরং আয়নার মতো চকচক করছে, আর লাইনের উপর দাঁড়িয়ে আছে সেই শব্দহীন কালো ট্রেন। তবে এবার ট্রেনটি থেকে ধোঁয়া নয়, বরং এক ধরনের কান্নার সুর বের হচ্ছে। ট্রেনের দরজায় দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তি। নীল ভয় পেল না, সে এগিয়ে গেল। ছায়ামূর্তিটি তার দিকে হাত বাড়ালো। তার গলার স্বর শুনে নীলের মনে হলো সে তার বাবার ডাক শুনতে পাচ্ছে, কিন্তু আসলে ওটা ছিল এক মরণ ফাঁদ। টিটির সেই আত্মাটি পুরোপুরি মরেনি। সে এখন আকাশের রূপ ধরে নীলকে প্রলুব্ধ করছে। সে বলল, এসো বাবা, তোমার বাবার রাজত্ব বুঝে নাও। তুমি এই ট্রেনের নতুন চালক, তোমার রক্তেই বইছে আগুনের উত্তরাধিকার। নীল যখন ট্রেনের পাদানিতে পা দিল, তখন ট্রেনের ভেতরের সব আলোগুলো একসাথে জ্বলে উঠল। ট্রেনের প্রতিটি কামরায় থাকা আত্মারা একযোগে গেয়ে উঠল এক অদ্ভুত বন্দনা গান।
নীল বুঝতে পারল না যে সে আসলে নিজের বাবাকে নয়, বরং এক প্রাচীন দানবীয় শক্তিকে মুক্ত করতে চলেছে। ঠিক সেই মুহূর্তে স্টেশনের অন্ধকার কোণ থেকে একটি অশরীরী কণ্ঠস্বর গর্জন করে উঠল, নীল, ফিরে যা, ওটা আমি নই। আকাশের আসল আত্মা, যা এত বছর ধরে ওই ট্রেনের ইঞ্জিনের ভেতর নিজেকে বন্দি করে রেখেছিল যাতে অভিশাপ বাইরে ছড়াতে না পারে, সে আজ শেষবারের মতো জেগে উঠেছে। আকাশ তার ছেলের সামনে আবির্ভূত হলো। তার সারা শরীর শিকল দিয়ে ট্রেনের সাথে বাঁধা, তার চোখ দিয়ে রক্তের বদলে জল পড়ছে। আকাশ চিৎকার করে বলল, নীল, ওই চাবিটা ফেলে দে, ওটা ইঞ্জিনের চাবি নয়, ওটা এই নরকের দরজার চাবি। নীল দ্বিধায় পড়ে গেল। একদিকে তার বাবার মতো দেখতে সেই মায়াবী সত্তা, আর অন্যদিকে শিকলে বাঁধা যন্ত্রণাকাতর এই আত্মা। সে কার কথা শুনবে? টিটির সেই সত্তাটি এবার তার আসল রূপ ধারণ করল, বিশাল আকৃতির এক কঙ্কাল, যার হাতে সেই পুরনো ডায়েরি। টিটি বলল, আকাশ, তোমার সময় শেষ। তোমার ছেলের রক্ত যখন এই ইঞ্জিনে পড়বে, তখন এই ট্রেন আর কোনো লাইনের তোয়াক্কা করবে না। আমরা মানুষের বস্তির মাঝখান দিয়ে চলব, আর প্রতিটি বাড়ি হবে এক একটা প্ল্যাটফর্ম। নীল তখন তার হাতের সেই মরিচা ধরা চাবিটা ট্রেনের লাইনের ওপর সজোরে আছাড় মারল। সাথে সাথে এক প্রচণ্ড বিস্ফোরণ হলো। কিন্তু নীল জানত না যে এই চাবি ভাঙার মানেই হলো এই ট্রেনের চিরস্থায়ী মুক্তি। নীলের হাতের চাবিটা ভাঙার সাথে সাথে এক বিকট কান ফাটানো শব্দে পুরো স্টেশনটা কেঁপে উঠল। কিন্তু যা হওয়ার কথা ছিল তা হলো না। চাবিটা ভাঙার ফলে ট্রেনটি ধ্বংস হওয়ার বদলে তার বন্ধন থেকে মুক্ত হয়ে গেল। এতকাল যে ট্রেনটি কেবল মায়াবী রেল লাইনে চলত, এখন তা মাটির ওপর দিয়েই চলতে শুরু করল। লাইনের কোনো প্রয়োজন নেই। ট্রেনটি এখন যে দিক দিয়ে যাচ্ছে, মাটির বুক চিড়ে গভীর কালো খাত তৈরি হচ্ছে। টিটির সেই কঙ্কালসার অশরীরী সত্তাটি পৈশাচিক উল্লাসে ফেটে পড়ল। সে নীলের দিকে তাকিয়ে গর্জন করল, ধন্যবাদ খুদে উত্তরাধিকারী, তোর বাবার জেদ আমাদের আটকে রেখেছিল, কিন্তু তোর হাতের রক্ত মেশানো চাবি আমাদের শেকল ছিঁড়ে দিয়েছে। আজ থেকে এই শহরই হবে আমাদের বড় প্ল্যাটফর্ম। নীল ভয়ে পিছিয়ে গেল, কিন্তু তার বাবার সেই শিকলে বাঁধা আত্মাটি এবার এক মরণপণ চেষ্টা করল। আকাশ তার শরীরের শেষ শক্তিটুকু দিয়ে নিজের হাতের শিকলগুলো ছিঁড়ে ফেলল এবং নীলকে জাপটে ধরে শূন্যে মিলিয়ে যাওয়ার চেষ্টা করল। কিন্তু ট্রেনের সেই অদ্ভুত চৌম্বক শক্তি তাদের টেনে ধরছে। ট্রেনটি এখন স্টেশন ছেড়ে জনপদের দিকে এগোচ্ছে। শহরের ব্যস্ত রাস্তা, যেখানে রাত 12টাতেও গাড়ি চলে, সেখানে হঠাৎ মানুষ দেখতে পেল এক বিশাল কালো রঙের ধোঁয়াটে ইঞ্জিন কুয়াশা চিরে বেরিয়ে আসছে। যারা ওই ইঞ্জিনের আলোয় পড়ল, তারা মুহূর্তের মধ্যে নীল রঙের ছাই হয়ে বাতাসে মিশে যেতে লাগল। রাস্তার ধারের বাড়িগুলোর জানালার কাঁচ চরচর করে ফেটে যেতে শুরু করল। ট্রেনের চাকার ঘর্ষণে যে স্ফুলিঙ্গ বের হচ্ছে, তা কোনো আগুন নয়, তা হলো নীল রঙের এক বিষাক্ত আভা। আকাশ দেখল ট্রেনটি সোজা তার পুরনো বাড়ির দিকে এগোচ্ছে, যেখানে নীলের মা প্রিয়ন্তী একা বসে আছে। আকাশ চিৎকার করে নীলকে বলল, নীল, তোকে এই ট্রেনের ইঞ্জিনের ভেতর ঢুকতে হবে। ওই ডায়েরিটা যেটা টিটির হাতে আছে, ওটার শেষ পাতায় তোর বাবার নামের ওপর নিজের আঙুল দিয়ে ক্রস চিহ্ন আঁকতে হবে। তবেই এই রক্ত সম্পর্কের অভিশাপ শেষ হবে। নীল সাহসে বুক বেঁধে চলন্ত ট্রেনের বাদানিতে ঝাঁপিয়ে পড়ল। ট্রেনের ভেতরটা এখন এক গলিত লাভার মতো উত্তপ্ত। কামরার ভেতরে থাকা আত্মারা নীলকে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু আকাশের আত্মা তার ছেলের চারপাশে এক সুরক্ষা কবচ তৈরি করে দিল। নীল যখন ইঞ্জিনের কাছে পৌঁছালো, দেখল টিটি ডায়েরিটা আগলে বসে আছে। তার চোখ দিয়ে এখন তরল আগুন বের হচ্ছে। সে বলল, আয় খোকা, তোর রক্ত দিয়ে আমি এই ডায়েরির নতুন অধ্যায় লিখব। টিটি তার ধারালো নখ দিয়ে নীলের হাত চিরে দেওয়ার চেষ্টা করল, কিন্তু নীল লক্ষ্য করল টিটির ক্ষমতা কাজ করছে না, কারণ আকাশের আত্মা তখন ইঞ্জিনের মূল ভাল্বটি নিজের হাত দিয়ে চেপে ধরেছে। নীল চট করে ডায়েরিটা ছিনিয়ে নিল এবং নিজের চিরে যাওয়া হাতের রক্ত দিয়ে তার বাবার নামের ওপর এক বিশাল এক্স চিহ্ন এঁকে দিল। সাথে সাথে ট্রেনের গতি থমকে গেল। ইঞ্জিনের ভেতর থেকে এক নীল বর্ণের আলোর বিস্ফোরণ হলো, যা পুরো শহরকে আলোকিত করে দিল। টিটির
শরীরটা ধুলোর মতো ঝুরঝুর করে ঝরে পড়তে লাগলো। কিন্তু আকাশ জানত এটাই শেষ সুযোগ। সে নীলকে ট্রেনের জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিল। নীল যখন নিচে পড়ল, সে দেখল তার সামনে তার মা প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে। তারা দুজনে মিলে দেখল সেই বিশাল ট্রেনটি ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে এবং আকাশের সেই চিরচেনা হাসিটি শেষবারের মতো দেখা গেল। আকাশের অস্ফুট কণ্ঠস্বর বাতাসে ভেসে এলো, আমি মুক্ত, নীল, বড় হও মানুষের মতো। ট্রেনটি অদৃশ্য হয়ে গেল, কিন্তু যেখানে ট্রেনটি ছিল সেখানে মাটির উপর একটি পুরনো তামার মুদ্রা পড়ে থাকতে দেখা গেল, যাতে খোদাই করা আছে টিকিট ফর ওয়ান ওয়ে। নীলের গলায় সেই তামার মুদ্রাটি এখন আর কেবল একটা লকেট নয়, ওটা যেন এক জীবন্ত পরজীবী। নীল এখন বড় হয়েছে, তার কৈশোর পেরিয়ে যৌবনে পা রেখেছে, কিন্তু সেই অভিশপ্ত রাতের স্মৃতিগুলো তাকে তাড়া করে বেড়ানো থামায়নি। সে এখন একজন সফল শিল্পী, কিন্তু তার প্রতিটি চিত্রকলায় ঘুরে ফিরে আসে সেই অন্ধকার প্ল্যাটফর্ম, সেই কুয়াশাচ্ছন্ন রেল লাইন আর একটি শব্দহীন কালো ইঞ্জিন। প্রিয়ন্তী মারা যাওয়ার আগে নীলকে একটি কথা বলে গিয়েছিলেন, নীল, ওই মুদ্রাটা কোনোদিন শরীর থেকে আলাদা করবি না। ওটা তোকে রক্ষা করছে না, বরং ওটা অন্ধকারকে তোর ভেতরে আটকে রেখেছে। কিন্তু সেই রাতে নীল ভুল করে ফেলল। এক প্রদর্শনীর রাতে নীল প্রচুর ক্লান্ত ছিল। সে যখন ঘুমানোর জন্য জামা পাল্টাচ্ছিল, লকেটটি খুলে টেবিলের ওপর রাখল। ঠিক সেই মুহূর্তেই পুরো ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। জানালার বাইরে যে ব্যস্ত শহর ছিল তা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ঘরের দেয়ালগুলো থেকে পচা কাঠের গন্ধ আসতে শুরু করল। নীল দেখল টেবিলের ওপর রাখা সেই তামার মুদ্রাটি নিজে থেকেই ধরতে শুরু করেছে। মুদ্রাটি থেকে একটি নীল রঙের ধোঁয়া বের হয়ে ঘরের মাঝখানে একটি অবয়ব তৈরি করল। সেটি কোনো কঙ্কাল নয় বা সেই পুরনো টিটিই নয়। অবয়বটি দেখতে হুবহু নীলের বাবা আকাশের মতো, কিন্তু তার চোখে কোনো মমতা নেই, আছে কেবল এক শূন্যতা। সেই ছায়ামূর্তিটি বলল, নীল, তুমি তোমার বাবার রক্ত দিয়ে আমাকে থামিয়েছিলে, কিন্তু রক্ত তো ফুরায় না। তোমার শরীরের প্রতিটি স্পন্দনে আমি বেঁচে আছি। তুমি কি ভেবেছিলে অভিশাপ কোনোদিন শেষ হয়? নীল আর্তনাদ করে বলল, তুমি আমার বাবা নও, আমার বাবা মুক্ত হয়ে গেছেন। ছায়ামূর্তিটি হাসল। সে হাসিটা ঠিক যেন ট্রেনের ব্রেক কষার শব্দের মতো কর্কশ। আকাশ মুক্ত হয়েছে ঠিকই, কিন্তু সে তার বদলে তোমাকে এই লাইনের উত্তরাধিকারী করে দিয়ে গেছে। এই মুদ্রাটি হলো সেই ট্রেনের চাবি। চলো নীল, স্টেশনে নতুন যাত্রী এসেছে, তারা তোমার গল্পের জন্য অপেক্ষা করছে। নীল দেখল তার শোবার ঘরের মেঝেটা হঠাৎ করে রেল লাইনে রূপান্তরিত হয়ে গেছে। বহু দূর থেকে সেই পরিচিত ট্রেনের বাঁশি শোনা গেল। তবে এবার ট্রেনটি আর পুরনো বা জং ধরা নয়। এবার সেটি এক আধুনিক গতির ট্রেনের মতো দেখাচ্ছে, কিন্তু তার রংটি কুচকুচে কালো। ট্রেনের কামরাগুলো কাচের তৈরি, আর সেই কাচের ভেতরে কোনো মানুষ নেই, আছে কেবল মানুষের কান্না আর দীর্ঘশ্বাস। নীলকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো সেই ট্রেনের কাছে। সে দেখল ট্রেনের ডিজিটাল বোর্ডে তার নিজের নাম জ্বলজ্বল করছে। ট্রেনের দরজাটা খুলে গেল এবং ভেতর থেকে সেই পুরনো ডায়েরিটি বাতাসে ভাসতে ভাসতে নীলের সামনে এলো। ডায়েরির পাতায় নীলে রাখা সব ছবিগুলো এখন নড়াচড়া করছে। প্রতিটি ছবি যেন এক একটা মৃত্যু সংবাদ। নীল বুঝতে পারল সে এতদিন যা যা এঁকেছে তা আসলে এই ট্রেনের পরবর্তী স্টেশনগুলোর মানচিত্র ছিল। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠল। এই অসম্ভব পরিস্থিতিতেও নীলের ফোন বাজছে। সে কাঁপা কাঁপা হাতে ফোনটা বের করে দেখল কলার আইডিতে কোনো নাম নেই, কেবল একটা নম্বর 0000। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে তার বাবার শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, নীল, মুদ্রাটা আবার গলায় বড়, ওটা চাবি নয়, ওটা একটা তালা। দ্রুত নীল, দরজা বন্ধ হওয়ার আগে। নীল মরিয়া হয়ে টেবিলের দিকে হাত বাড়ালো, কিন্তু ছায়ামূর্তিটি তার পথ আগলে দাঁড়ালো। তার বাবার সেই ছায়াটি এখন দানবীয় রূপ নিচ্ছে।
নীল বুঝতে পারল টিটির সেই অশুভ শক্তি এখন আকাশের রূপ ধরে তাকে ধোঁকা দিচ্ছে। নীল তার আকার তুলিটা হাতে নিয়ে তাতে নিজের গায়ের রক্ত লাগিয়ে সেই দানবীয় ছায়ার বুকে একটি বড় বৃত্ত এঁকে দিল। সাথে সাথে ছায়াটি যন্ত্রণায় কুঁকড়ে গেল। নীল সেই সুযোগে মুদ্রাটি আবার নিজের গলায় পরে নিল। মুহূর্তের মধ্যে সেই ট্রেন, সেই রেল লাইন আর সেই অন্ধকার উধাও হয়ে গেল। নীল নিজেকে তার শোবার ঘরে মেঝেতে আবিষ্কার করল, কিন্তু তার হাতের সেই মুদ্রাটি এখন তপ্ত হয়ে আছে। সে আয়নায় তাকিয়ে দেখল তার বুকের ওপর সেই মুদ্রার ছাপটি স্থায়ীভাবে বসে গেছে, ঠিক যেন একটি স্ট্যাম্প বা টিকিট। নীলের বুকের ওপর সেই তপ্ত মুদ্রার ছাপটা এখন দপদপ করছে, যেন ওটা কোনো হৃৎপিণ্ড। নীল বুঝতে পারল এই লড়াই আর ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ নেই। সে তার ড্রয়িং রুমের জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। দেখল বাইরের রাস্তাগুলো আর চেনা শহরটা উধাও হয়ে গেছে। পুরো পৃথিবীটা এখন এক বিশাল কুয়াশাচ্ছন্ন রেলওয়ে জাংশন। আকাশে চাঁদ নেই, আছে কেবল ট্রেনের হেডলাইটের মতো একজোড়া মৃত আলো। নীল ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে সেই কুয়াশার প্রান্তরে এসে দাঁড়ালো। সামনেই সেই কালো আধুনিক ট্রেনটি দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার ইঞ্জিন থেকে কোনো শব্দ বের হচ্ছে না। চারপাশটা কবরের মতো নিস্তব্ধ। হঠাৎ সেই কুয়াশা চিরে একজন মানুষ এগিয়ে এলো। নীল চমকে উঠল। এটি আর কেউ নয়, স্বয়ং তার বাবা আকাশ। কিন্তু আকাশের চেহারায় এখন আর কোনো যন্ত্রণা নেই, বরং এক গভীর বিষণ্ণতা। আকাশ বলল, নীল, তুই মুদ্রাটা আবার পড়ে ঠিক করেছিস, কিন্তু এই অভিশাপের একটা চূড়ান্ত গন্তব্য আছে। এই ট্রেনটা আসলে কি জানিস? এটা হলো মানুষের অতৃপ্ত বাসনা আর ভুলে যাওয়া স্মৃতির সমষ্টি। যতক্ষণ পৃথিবীতে মানুষ থাকবে ততক্ষণ এই ট্রেনটা চলবে। এটাকে থামানো যাবে না, কেবল এর দায়িত্ব হস্তান্তর করা যায়। নীল কাঁপা গলায় জিজ্ঞেস করল, তবে কি আমি এর পরবর্তী চালক? আমাকেও কি তোমার মতো এই অন্ধকারেই বিলীন হতে হবে? আকাশ নীলের কাঁধে হাত রাখল। না নীল, আমি তোকে এই পরিণতির জন্য জন্ম দিইনি। এই ট্রেনের একটা গোপন নিয়ম আছে। যদি কোনো উত্তরাধিকারী স্বেচ্ছায় তার নিজের অস্তিত্ব এই ট্রেনের লগ বই বা সেই ডায়েরি থেকে মুছে ফেলে, তবে পুরো চক্রটি আবার শূন্য থেকে শুরু হয়। অর্থাৎ এই ট্রেনটি আবার সেই পুরনো ইঞ্জিনে ফিরে যাবে এবং আরও 100 বছর ঘুমিয়ে থাকবে। ঠিক সেই সময় ট্রেনের ভেতর থেকে টিটির সেই ছায়া মূর্তিটি বেরিয়ে এলো, তার হাতে সেই রক্তমাখা ডায়েরি। সে অট্টহাসি দিয়ে বলল, আকাশ, তুমি তোমার ছেলেকে আত্মবলিদান দিতে বলছো, কিন্তু নীল যদি নিজের নাম মুছে ফেলে তবে এই পৃথিবীতে তার কোনো অস্তিত্ব থাকবে না। কেউ তাকে মনে রাখবে না, প্রিয়ন্তীও নয়, তুমিও নয়। সে হবে এক চিরস্থায়ী শূন্যতা। নীল ডায়েরিটার দিকে তাকালো। সে দেখল ডায়েরির পাতায় তার ছোটবেলার ছবি, তার আঁকা ছবিগুলো সব মুছে গিয়ে ধোঁয়া হয়ে যাচ্ছে। সে বুঝতে পারল বিশ্বকে এই অভিশাপ থেকে বাঁচাতে হলে তাকে নিজের সব পরিচয় ত্যাগ করতে হবে। নীল ধীর পায়ে টিটির দিকে এগিয়ে গেল। টিটি ভাবল নীল হয়তো আত্মসমর্পণ করছে, কিন্তু নীল যখন ডায়েরির কাছে পৌঁছালো, সে তার গলার সেই তামার মুদ্রাটি ছিঁড়ে নিল। লকেটটি ছিঁড়তেই নীলের বুক থেকে রক্ত ঝরতে শুরু করলো। সে সেই রক্তমাখা লকেটটি ডায়েরির ওপর চেপে ধরল। এক তীব্র নীল আলোর বিস্ফোরণ হলো। পুরো জাংশনটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগলো। টিটির ছায়ামূর্তিটি যন্ত্রণায় চিৎকার করে বাতাসে মিলিয়ে গেল। নীল দেখল তার বাবার আত্মা ধীরে ধীরে সহ্য হয়ে যাচ্ছে এবং পরম শান্তিতে আকাশের দিকে মিলিয়ে যাচ্ছে। আকাশের শেষ কথাটি বাতাসে প্রতিধ্বনিত হলো, তুই জিতে গেছিস নীল, তুই এখন মুক্ত। হঠাৎ এক প্রচণ্ড ঝটকায় সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে শিয়ালদাহ স্টেশনের এক কোণে পুলিশ একজন যুবককে উদ্ধার করে। যুবকটির কাছে কোনো আইডি কার্ড নেই, কোনো ফোন নেই, এমনকি সে নিজের নামও মনে করতে পারছে না। তার স্মৃতি পুরোপুরি ভাঙা। তার বুকে কেবল একটা পুরনো পোড়া ক্ষতের দাগ আছে, যা দেখতে অনেকটা একটা মুদ্রার মতো। শহরের কোথাও নীলের আগা কোনো ছবি নেই, প্রিয়ন্তীর কোনো সন্তান ছিল বলেও কেউ জানে না। নীল এখন এক জীবন্ত শূন্যতা। সে স্টেশনের মানুষের ভিড়ে মিশে গেল। কেউ তাকে চিনল না, কেউ তাকে ডাকল না। কিন্তু প্রতি রাতে যখন স্টেশনের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়,
সেই যুবকটি প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে গিয়ে একা দাঁড়িয়ে থাকে। সে জানে না কেন সে সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু দূর থেকে ভেসে আসা বাতাসের শো শো শব্দে সে যেন কোনো এক চেনা ট্রেনের বাঁশি শুনতে পায়। অভিশপ্ত ট্রেনটি হয়তো ফিরে গেছে তার অন্ধকার সুড়ঙ্গে, কিন্তু সে রয়ে গেছে মানুষের বিস্মৃতির ভেতরে। শহরের কোলাহল থমকে গেছে। স্টেশনের সেই যুবকটি, যার কোনো নাম নেই, যার কোনো অতীত নেই, সে আজও প্ল্যাটফর্মের শেষ মাথায় দাঁড়িয়ে থাকে। তাকে লোকে পাগল বলে, কেউ বলে সে হারানো কারোর অপেক্ষায় আছে। কিন্তু সেই যুবকটি কেবল জানে, এই নিস্তব্ধতা আসলে এক বিশাল ঝড়ের আগের নীরবতা। সেদিন ছিল এক ঘন কুয়াশার রাত। ঘড়িতে ঠিক রাত 2টো। যুবকটি দেখল স্টেশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডগুলো হঠাৎ করে কাঁপতে শুরু করেছে। সব লেখা মুছে গিয়ে সেখানে ফুটে উঠল একটি মাত্র সংখ্যা, 0। হঠাৎ সেই সুড়ঙ্গ থেকে কোনো ট্রেন এলো না, বরং স্টেশনের মেঝেটা ফেটে গিয়ে নিচ থেকে উঠে এলো একটি প্রাচীন পাথর। যুবকটি দেখল সেই পাথরের গায়ে খোদাই করা আছে তার নিজের অস্পষ্ট মুখাবয়ব। সে যখন পাথরের গায়ে হাত দিল, তার সব মুছে যাওয়া স্মৃতি এক মুহূর্তের জন্য বিদ্যুতের মতো ফিরে এলো। সে দেখল তার বাবা আকাশকে, দেখল তার মা প্রিয়ন্তীকে। সে বুঝতে পারল সে নিজেকে মুছে ফেলেছিল ঠিকই, কিন্তু এই মহাবিশ্বের কোনো কিছুই চিরতরে মুছে যায় না। স্মৃতিরা সবসময় কোনো না কোনো রূপে ফিরে আসে। ঠিক তখন তার কানের কাছে একটি অতি পরিচিত ফিসফিসানি শোনা গেল। তুমি কি ভেবেছিলে সব শেষ হয়ে গেছে নীল? নীল, সেই যুবকটি, পেছনে ফিরে তাকালো। দেখল সেখানে কেউ নেই, কিন্তু প্ল্যাটফর্মে রাখা সেই তামার মুদ্রাটি আবার সেখানে পড়ে আছে। ওটা আর নীল রঙের নয়, এখন ওটা আগুনের মতো লাল। মুদ্রাটির গায়ে এখন আকাশের নামের জায়গায় খোদাই করা আছে নীল। অভিশাপটি শেষ হয়নি। নীল নিজেকে উৎসর্গ করার ফলে ট্রেনটি কেবল তার রূপ বদলেছে। এখন আর কোনো ইঞ্জিন আসবে না, এখন আর কোনো কামরা আসবে না। এখন এই পুরো পৃথিবীটাই সেই ট্রেনের একটি কামরায় পরিণত হয়েছে। আর সেই কামরার চালক আর কেউ নয়, এই নামহীন যুবকটি নিজেই, যার অবচেতন মন এখন অন্ধকারকে নিয়ন্ত্রণ করছে। নীল ধীর পায়ে প্ল্যাটফর্ম ছেড়ে অন্ধকারের দিকে হেঁটে গেল। সে আর মানুষ নয়, সে এখন এক জীবন্ত কিংবদন্তি। যতক্ষণ পর্যন্ত মানুষের মনে ভয় থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই প্ল্যাটফর্ম নম্বর 0 অস্তিত্ব থাকবে, কখনো ট্রেনের রূপে, কখনো বা কোনো অচেনা মানুষের ছায়ার রূপে। আরজে সেলিমের অন্তিম ক্লোজিং, দ্য ফাইনাল গুড বাই। 10টি দীর্ঘ অধ্যায় আর একটি অন্তিম সমাপ্তি। আজ প্ল্যাটফর্ম নম্বর 0 সিরিজটি আনুষ্ঠানিকভাবে এখানে শেষ করছি। নীল নামের সেই ছেলেটি হয়তো নিজেকে হারিয়ে ফেলেছে, কিন্তু ভয় কি আদেও হারিয়ে গেছে? আরজে সেলিম বলছি, এই গল্পটি আপনার কাছে কেবল একটি কাহিনী হতে পারে, কিন্তু আজ রাতে যখন আপনি একা ঘুমানোর প্রস্তুতি নেবেন, তখন একবার ভাবুন তো, আপনার জীবনের ট্রেনটি কি সঠিক লাইনেই চলছে, নাকি আপনিও অজান্তেই পা রেখেছেন সেই 0 নম্বর প্ল্যাটফর্মে? মনে রাখবেন, কিছু কিছু গল্প কখনো শেষ হয় না, তারা কেবল নতুন কারো মনে বাসা বাঁধে। আজকের জন্য এটুকুই। আমাদের এই ভৌতিক সফরের সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো সিরিজে, নতুন কোনো বিভীষিকা নিয়ে। আমি আরজে সেলিম শেষবারের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। সাবধানে থাকবেন, আর মনে রাখবেন, অন্ধকার কিন্তু সব সময় আপনার খুব কাছেই থাকে।